আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমানুষিত ইজি প্লাস নোটের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচনা বিষয় পোর্টফোলিও ম্যানেজমেন্ট ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 3 নম্বর ফরম্যাট নিয়ে আলোচনা করব। 3 নম্বর ফরম্যাটটি হলো লিভারেজ। লিভারেজ হলো ভার উত্তোলনের যন্ত্র। লিভারেজের এই অঙ্কগুলি সূত্রের মাধ্যমে করতে হবে। আমাদের বইয়ের 167 পেজে সূত্রগুলো দেওয়া আছে, এটা একটু বের করেন। পেজ লিভারেজ। এখানে দেখুন 5টা সূত্র দেওয়া আছে। 1 নম্বর সূত্র হলো ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, যাকে সংক্ষেপে বলা হয় ডোল, DOL, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। 2 নম্বর ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, DFL। 3 নম্বর ডিগ্রি অফ টোটাল লিভারেজ বা কম্বাইন্ড লিভারেজ। 4 নম্বর ব্রেক ইভেন পয়েন্ট। 5 নম্বর হলো টার্গেট সেলস। এখন আসুন, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের সূত্র কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, যাকে সংক্ষেপে বলা হয় EBIT অবলিক অথবা সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। আসলে সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলেই কন্ট্রিবিউশন পাওয়া যায়। আর EBIT সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিতে হবে এবং ফিক্সড কস্ট বাদ দিতে হবে, দিলে EBIT পাওয়া যাবে। তাই অবলিক দেওয়া হয়েছে, যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। নাম্বার 2 ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ। সূত্র হলো EBIT ডিভাইডেড বাই EBT অবলিক, এখানে দেওয়া আছে EBIT ডিভাইডেড বাই EBT মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যাক্স রেট। এখন এই সূত্রটা কখন অ্যাপ্লাই করা হয়? যখন প্রশ্নপত্রে প্রিফারেড ডিভিডেন্ড থাকবে তখন এই দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, আর যখন প্রিফারেড ডিভিডেন্ড থাকবে না তখন প্রথম সূত্র অ্যাপ্লাই করতে হবে। আর এদেরই বিকল্প হিসেবে আমরা 3 নম্বর সূত্রটা দিয়েছি। সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে এবং ফিক্সড কস্ট বাদ দিলে হয় EBIT, আর সেল থেকে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট এবং ইন্টারেস্ট বাদ দিলে হয় EBT অবলিক দেওয়া হয়েছে এটা। তাহলে আমরা 2 নম্বর সূত্র দেখলাম। এবার 3 নম্বর সূত্র টোটাল লিভারেজ। ডোল এবং DFL উপরে 1 এবং 2 এই দুইটার ফলাফল গুণ করলেই টোটাল লিভারেজ হয়ে যায়। তাহলে ডোল ইনটু DFL অবলিক অথবা এটা দেয়া যায় সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, এতে কন্ট্রিবিউশন বের হবে, ডিভাইডেড বাই সেল মাইনাস ভেরিয়েবল মাইনাস ফিক্সড মাইনাস ইন্টারেস্ট, এতে EBT পাওয়া যাবে। তাহলে কন্ট্রিবিউশনকে EBT দ্বারা ভাগ করলেও টোটাল লিভারেজ পাওয়া যায়। কয়টা হলো? 3টা। লিভারেজ আমাদের এই 3টাই প্রশ্ন, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, ডিগ্রি অফ টোটাল লিভারেজ, যার আরেকটা নাম হলো কম্বাইন্ড লিভারেজ। কম্বাইন্ড মানে একত্রিত, এই জন্য ওটাকে টোটাল বলা হয়েছে, টোটাল মানে একত্রিত। Break even point. Break even point. What is break even point? Break even point is that point there are no difference between the cost and revenue. That means there are no gain or loss. That is break even point. যেখানে লাভ লস কিছুই থাকবে না, যে পয়েন্টে, ওটাকে বলা হবে ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে BEP এটা ইউনিটের সংখ্যা বের করতে হতে পারে, আবার টাকাও বের করতে হতে পারে। এই জন্য ব্রেক ইভেন 2টা দেওয়া হয়েছে, যে যদি ইন ইউনিট হয় সেক্ষেত্রে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট, CPU কন্ট্রিবিউশন পার ইউনিট। আর যদি টাকা বের করতে হয় তাহলে ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন না লিখে প্রফিট ভলিউম রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বলা হয় এটাকে, রেশিও দ্বারা ভাগ করলে টাকা পাওয়া যায়। আচ্ছা, ব্রেক ইভেন টোটাল সেলস মাইনাস মার্জিন অফ সেফটি, এটাও আবার বের করা যায়। 3টে সূত্র দিয়েছি, যে ব্রেক ইভেন সমান সমান টোটাল সেল থেকে মার্জিন অফ সেফটি বাদ দিলে ব্রেক ইভেন পাওয়া যাবে। এবার 5 নম্বর সূত্র টার্গেট সেল, যে এত টাকা লাভ করতে হলে কত টাকা সেল করতে হবে, এটাকে বলে টার্গেট সেল। এই ধরনের অঙ্ক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ CBP অ্যানালাইসিসে করানো হয়েছিল। টার্গেট সেলের সূত্র হলো ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই প্রফিট ভলিউম রেশিও। টার্গেট প্রফিট কিভাবে বের করতে হয়? টার্গেট সেলের সাথে PV রেশিও গুণ করে মাইনাস ফিক্সড কস্ট বাদ দিলে টার্গেট প্রফিট পাওয়া যায়। এখানে টার্গেট সেল বা টার্গেট প্রফিট এই দুটোই প্রশ্ন হতে পারে। এখন আসুন 1 নম্বর প্রশ্ন আমরা দেখে আসি। আমাদের বই বের করেন, যাদের কাছে বই আছে, 167 পেজ, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, MBA ফাইনাল ইয়ার, ব্যবস্থাপনা বিভাগ। The Harding Company Manufacturing Skirts the company income statement for 1997 সাল ইজ অ্যাজ ফলো, নিচে দেওয়া হবে। সেল 10,000 ইউনিট, 50 টাকা করে দাম, গুণ করলে হয় 5 লক্ষ টাকা। ভেরিয়েবল কস্ট 10,000 ইউনিট, 20 টাকা করে ভেরিয়েবল কস্ট, গুণ করলে হয় 2 লক্ষ টাকা। বাদ দিলে থাকে 3 লক্ষ টাকা কন্ট্রিবিউশন। তাহলে সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন পাওয়া যাবে। এরপরে ফিক্সড কস্ট বাদ দিতে হবে, থাকবে EBIT। EBIT কত?
1.5 লক্ষ টাকা। এখান থেকে ইন্টারেস্ট বাদ দিতে হবে, থাকবে ইবিটি। ইবিটি কত? 90,000 টাকা। 1.5 লক্ষ থেকে 60,000 টাকা বাদ দিলে থাকে 90,000 টাকা। এরপরে 90,000 থেকে ট্যাক্স বাদ দিতে হবে 40%। তাহলে 90 এর সাথে ট্যাক্স 40% গুণ করলে 36,000। 36,000 বাদ দেওয়ার পরে 54,000 টাকা থাকে নেট প্রফিট আফটার ট্যাক্স। প্রিফারেড নাই। এই অবস্থায় আমাদের প্রশ্ন করা হয়েছে, given this income statement compute the following item 4টা। ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, যাকে সংক্ষেপে বলা হয় ডোল, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ ডিএফএল, ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ ডিসিএল, আর ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট, ব্রেক ইভেন সেল দেখাতে হবে। সেখানে দেখুন এই 4টা প্রশ্ন, এইগুলো বের করতে হলে আমাদের ইনকাম স্টেটমেন্টের চার্ট তৈরি করা লাগে, কারণ সেখানে ইনকাম স্টেটমেন্ট থেকে কি কি নিতে হবে। এখানে কন্ট্রিবিউশন পাওয়া যাবে, ইবিআইটি পাওয়া যাবে, ইবিটি যাবে, এখানে ইএটি বের করা যাবে। এগুলো আমাদের যেগুলো সূত্রে লাগবে সেগুলো একটা ইনকাম স্টেটমেন্ট চার্ট তৈরি করে নিতে হবে প্রথমে। তা আসুন ইনকাম স্টেটমেন্ট চার্ট তৈরি করলাম। সেল প্রসেস দেওয়া আছে 5 লক্ষ টাকা, লেস ভেরিয়েবল কস্ট 2 লক্ষ টাকা, তাহলে কন্ট্রিবিউশন 3 লক্ষ। ফিক্সড কস্ট লেখা আছে 1.5 লক্ষ, বাদ দিলে থাকে 1.5 লক্ষ টাকা ইবিআইটি। এখান থেকে ইন্টারেস্ট বাদ দিলাম 60,000, থাকলো 90,000 টাকা ইবিটি। ট্যাক্স বাদ দিলাম 36,000 টাকা, বাদ দিলে 54,000 টাকা ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। ক্লিয়ার? এবার আসুন, এটা কিন্তু আমাদের অঙ্ক না, এটা আমাদের সাপোর্ট হিসেবে, হেল্প বক্স হিসেবে এটা কাজ করবে, হেল্প বক্স। We know that আমরা জানি ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ডোল সমান সমান কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। কন্ট্রিবিউশন আমাদের এই অঙ্কে দেওয়া আছে, এই স্টকে পাওয়া গেছে 3 লক্ষ টাকা, আর ইবিআইটি হলো 1.5 লক্ষ টাকা। 3 লক্ষকে 1.5 লক্ষ দ্বারা ভাগ করলে 2 টাইমস, আর অ্যান্সার গুলো টাইমস বার হিসেবে দেখাতে হবে। ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ উপরে ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি। ইবিআইটি আপনার কত? 1,50,000, আর ইবিটি 90,000, ভাগ করলে হয় 1.67 টাইমস। 2 নম্বর ক্যালকুলেশন অফ কম্বাইন্ড লিভারেজ, তাহলে ডোল আর ডিএফএল। ডোল হচ্ছে আমাদের 2 টাইমস, আর ডিএফএল হচ্ছে 1.67 টাইমস, গুণ করলে হলো 3.34 টাইমস। ব্যাস 3টে ডিগ্রি আমরা পেয়ে গেছি। এবার আসুন ব্রেক ইভেন। ব্রেক ইভেনের সূত্র হলো ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। কন্ট্রিবিউশন পার ইউনিটের সূত্র হলো সেল প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। সেল প্রাইস হচ্ছে 50 টাকা, ভেরিয়েবল কস্ট 20 টাকা। আচ্ছা, এখান থেকে 50 থেকে 20 বাদ দেন, তাহলে কত থাকে? 30 টাকা। উপরে আছে 1,50,000, নিচে 30, ভাগ করলে হয় 5,000। তাহলে 5,000 ইউনিট, ইউনিটের সঙ্গে কত হলো? 5,000। ক্লিয়ার? 5,000 ইউনিটের সংখ্যা। এই হলো আমাদের 4টা প্রশ্ন অ্যান্সার হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটা এই ডোল, ডিএফএল, ডিটিএল এর সূত্র, তার লিভারেজে এই কয়টাই প্রশ্ন হবে। দেখুন আরেকটা অঙ্ক আমাদের বইয়ের 2 নম্বর প্রশ্ন। এই কোম্পানি রিসেন্টলি সোল্ড 10,000 ইউনিট, 7 টাকা 50 পয়সা পার ইউনিট। অ্যানুয়াল ফিক্সড কস্ট 22,500 টাকা অ্যান্ড ভেরিয়েবল কস্ট পার ইউনিট 3 টাকা। অ্যানুয়াল ইন্টারেস্ট চার্জ অন ডেট ক্যাপিটাল 80,000 এর উপরে 10% 8,000 টাকা অ্যান্ড দ্য ফার্ম হ্যাজ 12% প্রিফার্ড স্টক। 12% সুদ ইন্টারেস্ট প্রিফার্ড ডিভিডেন্ড কাটতে হবে কার উপরে? 40,000 এর উপরে, 4,4800 টাকা। The company currently has 2,000 share of common stock, assuming that the company is in 40% tax bracket. Tax bracket 40%. Calculate the degree of operating leverage, financial leverage and total leverage. 3টে লিভারেজ বের করতে হবে। তো আসি প্রথমে আমরা একটা ছক তৈরি করলাম। সেলের পরিমাণ, এখানে প্রথম দেখা যাচ্ছে যে সেলের ইউনিটে দেওয়া আছে 10,000, তাহলে 7.5 টাকাতে গুণ করলে 75,000 টাকা সেল। ইবিআই ভেরিয়েবল কস্ট 3 টাকা করে গুণ করেন, 10,000 গুণ 3 30,000 টাকা। কন্ট্রিবিউশন 75 থেকে 30,000 বাদ দিলে কন্ট্রিবিউশন পাওয়া যায় 45,000 টাকা। এরপরে ফিক্সড কস্ট 22,500, বাদ দিলে অবশিষ্ট ইবিআইটি 22,500 টাকা। ইন্টারেস্ট 80,000 উপরে 10% 8,000 টাকা, বাদ দেওয়ার পরে 14,500 টাকা। এর উপরে ট্যাক্স ধার্য করতে হবে 40% 5,800 টাকা, বাদ দিলে ইএটি। এরপর প্রিফারেড 40,000 এর সাথে 12% 4800 টাকা, বাদ দেওয়ার পরে ইএসইএস, আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক শেয়ার। যেহেতু প্রিফারেড ডিভিডেন্ড আছে, এখানে যখন আমরা ডিএফএল করব, তার ডিএফএল এর দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। নাম্বার অফ শেয়ার দেওয়া আছে কত? 2,000। এখন ইএসইএস এটাকে আমরা 2,000 শেয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে 1 টাকা 95 পয়সা, অর্থাৎ ইপিএস হলো 1 টাকা 95 পয়সা। রিকোয়ারমেন্টে চলে আসুন। ডোলের সূত্র হলো কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। এখন প্রশ্নে এই জায়গায় চলে আসতে হবে কন্ট্রিবিউশন কত ছিল দেখেন। কন্ট্রিবিউশন 45,000, ইবিআইটি 22,500, ভাগ করলে হয় 2 টাইমস।
তাহলে 2 টাইমস অ্যান্সার হয়েছে। আচ্ছা, এরপরে আসেন ডিএফএল, বলছিলাম দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করতে হবে যেহেতু প্রিফারেড ডিভিডেন্ড আছে। ইবিআইটি 22,500, ইবিটি 14,500 মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড 4800, অন মাইনাস ট্যাক্স রেট অন থেকে 0.4 বাদ দিলাম, দিলে 0.6 থাকলো। 0.6 দ্বারা 48,000কে ভাগ করলে 4800কে ভাগ করলে 8,000, তাহলে 14,500 থেকে 8,000 বাদ দিলে 6,500, 22,500কে 6,500 দ্বারা ভাগ করলে 3.46 টাইমস, অ্যান্সার শেষ। ক্লিয়ার? অবশ্যই হিয়ার আমি এগুলো দেখাই দিছি। এবার আসুন আমাদের দুইটা প্রশ্ন অ্যান্সার হয়ে গেল যে কারেন্ট লেভেল সেলের ইপিএস প্রথমে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, অপারেটিং লিভারেজ আর ফিনান্সিয়াল লিভারেজ টোটাল শেষ। এবার আসুন ক্যালকুলেশন অফ আর্নিং পার শেয়ার, ইপিএস বের করুন। ইপিএস বের করতে হবে তিনটা লেভেল, কারেন্ট লেভেল 10,000 ইউনিট, 12,000 ইউনিট, 15,000 ইউনিট, তিনটে লেভেলে আমাদের ইপিএস বের করতে হবে। তাহলে সেল লিখলাম, ভেরিয়েবল কস্ট, এই যে সেল আগে বের করে নিলাম, 10,000 গুণন 7.5 টাকা, 12,000 গুণন 7.5 টাকা, 15,000 গুণন 7.5 টাকা। দেখুন আমরা যেটা চার্ট হিসেবে দেখাচ্ছিলাম ইবিআইটি চার্ট মানে ইনকাম স্টেটমেন্ট, তো সেটা আবার এখানে দেখাতে বলেছে যে ইপিএস বের করুন। প্রশ্নে চাইছিল যে ক্যালকুলেট দ্য আর্নিং পার শেয়ার, ইপিএস বের করো তিনটে লেভেলে। কারেন্ট লেভেল সেল মানে 10,000 ইউনিট, এই যে 10,000 ইউনিট, আর 12,000 ইউনিট, আর এই হচ্ছে 15,000 ইউনিট। ক্লিয়ার? তাহলে এবার আসেন এখান থেকে বাদ দিয়ে আমরা ভেরিয়েবল কস্ট বাদ দিলাম, কন্ট্রিবিউশন পেয়ে গেলাম। ফিক্সড কস্ট সবার জন্য ফিক্সড, বাদ দেওয়ার পরে ইবিআইটি পেয়ে গেলাম। এরপরে ইন্টারেস্ট সব জায়গাতে বাদ দিলাম, ইবিটি থেকে গেল। ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলাম, ইএটি বের হলো। ইএটি থেকে প্রিফারেড ডিভিডেন্ড বাদ দিলাম, ইএসিএস পেয়ে গেলাম। এবার নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলাম, ইপিএস পেয়ে গেলাম। বাস, এখন আসুন লাস্ট আমাদের একটা প্রশ্ন বলছে প্রভাবটা কি, ক্যালকুলেট দ্য আর্নিং পার শেয়ার অ্যান্ড ইফেক্ট। এই যে ইফেক্ট কথাটা বলেছে, ইফেক্ট না বললে কিন্তু আমাদের নিচের পার্সেন্টেজ দেখানো লাগবে না। এখানে ইফেক্ট মানে প্রভাব। আসলে লিভারেজের প্রভাবটা কি, যখন উৎপাদন বাড়ে তখন ফিক্সড কস্ট তো আর বাড়ে না, তাহলে টোটাল কস্ট কমে আসে, এতে দেখা যায় লাভ বেশি হয়। এজন্য উৎপাদন এবং বিক্রয় যদি বাড়ানো যায় তাহলে টোটালে লাভ বেশি হয়। তো সেটা আমরা এখন দেখাবো যে পার্সেন্টেজ চেঞ্জ ইন সেল, সেলসের যে পার্থক্যটা হলো, আগে ছিল 10,000 এখন হচ্ছে 12,000, তাহলে ডিফারেন্স কত? 12 থেকে 10 বাদ দিয়ে 10 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 20% ডিফারেন্স। আচ্ছা, 15,000 বিক্রি করা হয়েছে, আগে ছিল 10,000 এখন 15,000, তো 15 থেকে 10,000 বাদ দিয়ে 10,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 50% বৃদ্ধি করা হয়েছে। তাহলে বিক্রয় 50% বাড়ানো হয়েছে, বিক্রয় 20% বাড়ানো হয়েছে, এতে আমাদের লাভের পরিমাণ কেমন বেড়েছে? পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি। এখন ইবিআইটি আপনি এই লাইনটা দেখবেন, আগে ছিল 22,500 এখন 31,500, তাহলে 31,500 থেকে 22,500 মাইনাস করে আবার 22,500 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 40%। তাহলে বিক্রয় বাড়ালাম মাত্র 20%, অথচ ইবিআইটি বেড়ে গেল 40%। দ্বিতীয়টা দেখেন, দ্বিতীয়টা এই পাশে আসছে, এখানে আসছে যে 45,000, তো 22,500 আর 45,000 ডিফারেন্স, 22,500 ডিভাইডেড বাই 22,500 ইন্টু 100, তাহলে 100%। আমরা বিক্রয় বাড়ালাম 50%, অথচ ইবিআইটি বাড়লো 100%, লাভ বেড়ে গেল। এই জন্য সবসময় কোম্পানির লোকেরা কর্মচারীদেরকে চাপ দিয়ে বিক্রয় বাড়ানোর চেষ্টা করে। ইপিএস, আগে ইপিএস ছিল 1 টাকা 95 পয়সা, পরবর্তীতে ইপিএস হলো 4 টাকা 65 পয়সা, তাহলে কত টাকা আর্নিং বাড়লো? 4 টাকা 65 মাইনাস 1 টাকা 95 পয়সা, 1 টাকা 95 পয়সা ডিভাইডেড বাই 1 টাকা 95 পয়সা ইন্টু 100, এতে আসে 138%। কোথায় 20% বিক্রয় বাড়ায় 138% আয় বেড়ে গেল। আর এখানে দেখেন ইপিএস 8 টাকা 70 পয়সা, 1 টাকা 95 পয়সা মাইনাস করার পরে 1 টাকা 95 পয়সা দ্বারা আবার ভাগ করে 100 দ্বারা গুণ করলে 346% বেড়েছে। কোথায় 50% বিক্রয় বাড়ালাম অথচ আর্নিং 346% বৃদ্ধি পাইল। এভাবে ইনকাম হবে। ক্লিয়ার? এখন আসি ইফেক্ট অফ ডোল অন ইবিআইটি। এখন ডোলের যে প্রভাব, এটা একটা ব্যাখ্যা লেখা যায় কিরকম। আমাদের ডোল ছিল 2 টাইমস, এটা আমরা এখানে দেখাতে পারি। তো এইভাবে লিখলাম, সিন্স এখানে সিন্স দ্য ডোল ইজ 2 টাইমস, যেহেতু ডিগ্রি অফ অপারেটিং 2 টাইম, ইনক্রিজ ইন সেল 20%, যদি আমরা বিক্রয় 20% বাড়াই, সো রিজাল্টেড ফলাফল হবে 20% গুণন 2 40% ইনক্রিজ ইন ইবিআইটি। দেখেন ইবিআইটি 40% মিলেছে, এর সাথে এটা মিলে যাবে। আবার ইনক্রিজ অফ সেল, যদি ইনক্রিজ অফ সেল 50% হয়, তাহলে 50 গুণন 2 100% ইনক্রিজ ইন ইবিআইটি। দেখেন 100% ইনক্রিজ ইন ইবিআইটি মিলে গেছে। এবার ডিএফএল এর প্রভাব। ডিএফএল, সিন্স দ্য ডিএফএল ইজ 3.46 টাইমস, increase in EBIT 40%, so resulted 3.46
46 ইন্টু 40%, তাহলে 138% ইনক্রিজ ইন ইবিআইটি, প্রথমটা মিলে গেছে না? হ্যাঁ, এরপরে আসুন 100% ইনক্রিজ ইন ইবিআইটি, সো রেজাল্টেড 3.46 এর সাথে গুণ করলাম 100%, তাহলে হলো 346% ইনক্রিজ ইন ইপিএস। দেখেন মিলে গেছে। তাহলে ডোলের প্রভাব ইবিআইটির উপরে আর ডিএফএল এর প্রভাব ইপিএস এর উপরে, আবার ডিটিএল এর প্রভাব ইপিএস এর উপরে, সেটাও দেখাই। সিন্স দ্য ডিগ্রি অফ টোটাল লিভারেজ ইজ 6.92 টাইমস, এটা কিন্তু এই উপরে ছিল, একটু দেখে নেন 6.92 টাইমস। ডিটিএল কই ছিল? এই যে 6.92 টাইমস, সেটা দেখালাম। সো রেজাল্টেড আগে বলি যে ইনক্রিজ ইন সেল 20%, আমরা প্রথম লেভেলে 20% সেল বৃদ্ধি করলাম, তার সাথে 6.92 গুণ করে, তাহলে ডাইরেক্ট ইবিআইটি বেড়েছে কত? এই যে ডাইরেক্ট ইপিএস বেড়েছে কত? 138%। আবার ইনক্রিজ ইন সেল যদি 50% হয়, সো রেজাল্টেড 50 গুণন 6.92, তাহলে 346% ইনক্রিজ ইন ইপিএস। ক্লিয়ার? এই ছিল আমাদের ব্যাখ্যা। তো আলহামদুলিল্লাহ আমরা লিভারেজ বুঝে গেলাম। তাহলে লিভারেজ সবগুলো এরকমই সেম, এর পরের গুলো আপনারা করতে পারবেন। তো চেষ্টা করেন, এটা এই কয়টাই অঙ্ক আছে তো মাত্র। আগামী ক্লাসে আমরা 4 নম্বর ফরম্যাটটা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।